আজকে তোমাদের ফিজিক্সের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলি যে যেহেতু আমাদের এই কোভিড সিচুয়েশানে আমাদের শিক্ষা দপ্তর অর্থাৎ আমাদের WBCHSC আমাদের বেশ কিছু নির্দেশিকা দিয়েছে। সেখানে আমাদের পরবর্তী যে পরীক্ষা সেই পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসের কিছু পরিমার্জন করা হয়েছে। তোমাদের ক্ষেত্রে ফিজিক্সের আমি যেগুলো আলোচনা করব অর্থাৎ তোমাদের পরবর্তী ক্ষেত্রে এগুলো লাগবে বিশেষ করে, সেই জন্যে জয়েন্ট বা অন্যান্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমি এগুলো আলোচনা করব। পরীক্ষার জন্য তোমাদের যেগুলো বাদ দেওয়া থাকবে সেগুলো তোমরা বাদ দিয়েই তোমাদের পড়াগুলো করবে। তাহলে আজকের আমরা নিউটনের গতিসূত্র নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমাদের এখন হবে নিউটনের গতিসূত্র। তোমরা নিউটনের গতিসূত্র ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে, অনেক ক্লাসেই পড়েছো তোমরা। তাহলে আমরা প্রথম যে সূত্রটা নিয়ে আলোচনা করব নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র কি বলা হয়েছে? নিউটনের প্রথম গতিসূত্র বলা হচ্ছে যে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকবে। এটা হলো নিউটনের আমাদের প্রথম গতিসূত্র। অর্থাৎ কি না, একটা বস্তুকে আমরা রেখেছি, ধরো টেবিলের উপরে একটা বস্তু আছে, যদি বাইরে থেকে কোনোরূপ কোনো বল না প্রয়োগ করা হয় ওই বস্তুটা চিরকাল ওই জায়গাটায় স্থির অবস্থায় থাকবে। বা ধরো একটা বস্তুকে আমরা একটা গতি দিয়ে ছেড়ে দিয়েছি, বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয় তাহলে কি হবে না, ওই বস্তুটা সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকবে। আমাদের বাস্তব ক্ষেত্রে আমরা ধরো একটা গোলককে আমরা গড়িয়ে দিলাম, মেঝের উপর থেকে গড়িয়ে দিলাম, কিছু দূরে গিয়ে থেমে গেল। তোমরা বলবে যে এখানে তো কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। প্রকৃতপক্ষে এখানে অনেকগুলো বল ক্রিয়া করছে, সেখানে মেঝে এবং বলের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করছে, বায়ুর বাধাজনিত বল ক্রিয়া করছে ইত্যাদি। তাহলে কোনো বল যদি বাইরে থেকে না প্রয়োগ করা হয় তাহলে দেখবে ওই বস্তুটা ওই রকম সরল রেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। এবার আমরা বলবো এখান থেকে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্ডের ধারণা আমরা নেব। জাড্ড কাকে বলে? ধরো একটা বস্তু স্থির অবস্থায় আছে, ওই বস্তুকে গতিশীল করতে গেলে আমাদের কি করতে হবে? একটা বল প্রয়োগ করতে হবে। বা ধরো একটা বস্তু গতিশীল আছে, তাকে থামাতে বা তার বেগের পরিবর্তন করতে আমাদের বাড়ি থেকে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ ধরো একটা সাইকেল কেউ চালিয়ে নিয়ে চলে যাচ্ছে, তোমরা টেনে ধরলে সঙ্গে সঙ্গে থামতে পারছো না, সে কিছুটা দূরে গিয়ে থামছে। বা তোমরা যখন সাইকেল চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, ব্রেক করেছো, সঙ্গে সঙ্গে থামে না, কিছুটা গতিশীল হওয়ার পর থামে। অর্থাৎ যেটা স্থির বস্তু স্থির অবস্থায় থাকার চেষ্টা করে, অথবা গতিশীল বস্তু তার গতিশীল ধর্ম বজায় রাখার চেষ্টা করে। তার যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থায় থাকার চেষ্টা করে অথবা গতিশীল বস্তু গতিশীল থাকার চেষ্টা করে তাকে বলা হয় বস্তুর জাড্য ধর্ম। স্থিতিজাড্য কাকে বলবে? স্থিতিজাড্য তাহলে এটাই হলো যে কোনো স্থির বস্তু তার স্থির অবস্থায় বজায় রাখার চেষ্টা করার ধর্মকে বলা হয় তার স্থিতিজাড্য। গতিজাড্য কাকে বলবো? না, কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থাকে বজায় রাখার যে ধর্মের জন্য চেষ্টা করে তাকে বলা হবে তার গতিজাড্য। তাহলে এই স্থিতিজাড্য এবং গতিজাড্য এরা প্রত্যেকেই নির্ভর করে কার উপরে? না, ওই বস্তুর ভরের উপরে। অর্থাৎ আমরা বলতে পারি যে বস্তুর ভরই জাড্যের পরিমাপ। কেমন? ধরো একটা মেঝের উপর একটা ইট রেখেছো, রেখে আমরা এই বস্তু এটা স্থির অবস্থায় আছে, এটাকে যখন আমরা গতিশীল করার চেষ্টা করছি তখন কি হবে? একটু বল প্রয়োগ করতে হচ্ছে। ধরো এটার উপরে দুটো ইট দিলাম, অর্থাৎ এই ইটটার ধরো ভরটা বাড়িয়ে দিলাম, তাহলে আগে যতটা বল প্রয়োগ করতে হতো এখন গতিশীল করতে গেলে কি করতে হবে? আরো বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। যত ভর বৃদ্ধি পাবে পদার্থের তত তাকে গতিশীল করতে গেলে আমাদের তত বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে বস্তুর ভরই জাড্যের পরিমাপ। এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কিছু আমাদের বাস্তব ঘটনা আমরা ব্যাখ্যা করব। ধরো তোমরা বাসে বসে আছো,
বাসটা স্থির অবস্থায় আছে, বাসটা ধরো হঠাৎ চলা শুরু করলো। যখনই চলা শুরু করে তোমরা দেখবে একটা পেছনের দিকে ধাক্কা অনুভব করো। কেন না, তোমরা সিটে বসে আছো, যেই বাসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তোমার নিচের অংশটা বাসের সিটের সঙ্গে গতিশীল হওয়ার চেষ্টা করছে, কিন্তু উপরের অংশটা কি হয় না তখনও আগের সেই স্থির অবস্থায় থাকার চেষ্টা করে, যার ফলে কি হয় তোমরা পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করো। বা ধরো তোমরা গতিশীল আছো, গতিশীল থাকা একটা বাস ধরো গতিশীল আছে, হঠাৎ কি হয় বাসটা ধরো ব্রেক করে দিল, দেখবে তোমাদের সামনের অংশটা সামনের দিকে গিয়ে ধাক্কা লাগে বা সামনের দিকে তোমরা ঝুঁকে পড়ো। কেন এটা হয়? কারণ বাস যখন গতিশীল আছে তোমরাও গতিশীল আছো, এবার বাসটা ধরো হঠাৎ স্থির অবস্থায় এসছে, তাহলে স্থির আসার সঙ্গে সঙ্গে তখন কি হলো না তোমার নিচের অংশটা সিটের সঙ্গে স্থির অবস্থায় আসছে, কিন্তু উপরের অংশটা তখনও গতিশীল থাকার চেষ্টা করছে, তখন কি হচ্ছে সামনের অংশটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। ওই জন্য দেখবে যে চলন্ত বাসে যখন বাসের যারা কন্ডাক্টর থাকে বা যারা হেল্পার থাকে ওরা কি করে চলন্ত বাসে নামার সময় দেখবে পিছনের দিকে কিছুটা এরকম কাত হয়ে নামে। কেন না, চলন্ত বাসে যখন ও গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় থাকলে তখন কি হবে সর্বাঙ্গ তার গতিশীল অবস্থায় আছে। এবার ধরো ও কি করলো নিচে মাটিতে পা দিল, তাহলে পা দিলে সঙ্গে সঙ্গে কি হবে বাসটা গতিশীল আছে সে অবস্থায় পা দিয়েছে, পা দিলে কি হবে না তখন পাটা স্থির অবস্থায় চলে এসছে, পেছনের অংশটা ও যেহেতু পেছনের দিকটাতে এরকম কাত হয়ে নামছে তখন কি হবে পেছনের অংশটা গতিশীল হওয়ার দরুন সামনের দিকে এসে আস্তে আস্তে স্থির হয়ে যাবে। আর আমরা যারা অনভ্যস্ত এই ব্যাপারে দেখবো অনেক ক্ষেত্রেই অনেক যাত্রী তারা এই চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে যায়। কেন? কেউ উল্টো দিকে মুখ করে নামে, অর্থাৎ তার পাটা যখন স্থির হয়ে গেছে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তখনও তার উপরের অংশটা গতিশীল থাকার চেষ্টা করছে, পড়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের নিউটনের প্রথম গতিসূত্রের ব্যাখ্যা। এবার আমরা পড়ব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? তোমরা ক্লাস 7 থেকে পড়ছো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলা হয়েছে না কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। ভরবেগ কি না ভরবেগ কোনো পদার্থের ভর এবং বেগের সমন্বয়ে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভর বেগ। বস্তুর ভর এবং বেগের গুণফল দ্বারা ভরবেগ নির্ণয় করা হয়। তাহলে ভরবেগ কি হলো না ভরবেগ সমান ভর ইন্টু বেগ। মাত্রা কি হবে? ভরবেগের মাত্রা মাত্রা কি হবে না মাত্রা দেখো ভরের মাত্রা হবে m, বেগের মাত্রা l t⁻⁻1। তাহলে ভরবেগের মাত্রা কি হলো m l t⁻⁻1। যদি আমরা একক বলি তাহলে কি হবে না সিজিএস একক কি? সিজিএস একক আমরা একটা লিখতে পারি এখানে সিজিএস, তাহলে ভরের একক কি গ্রাম, এল মানে দৈর্ঘ্য তাহলে কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড বা সেকেন্ড টু দি পাওয়ার -1। এমকেএস বা এসআই একক কি হবে কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে এটা হলো ভরবেগের মাত্রা এবং একক। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বললাম? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছি কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। তাহলে ধরো এম ভরের বস্তু প্রথমে ইউ বেগে গতিশীল ছিল, উহার ওপর ধরো পি বল প্রয়োগ করলে টি সময় পরে উহার বেগ হইল ভি। তাহলে তার প্রাথমিক ভরবেগ কত? এম ইউ। অন্তিম ভরবেগ কত? এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত না আমি যেহেতু বল প্রয়োগ করছি ধরে নিলাম যেই পাশে বস্তু গতিশীল আছে সেই পাশে বল প্রয়োগ করছি, অর্থাৎ বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি যদি পায়
তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? না, ভরবেগের পরিবর্তন সমান mv মাইনাস mu। ভরবেগের পরিবর্তনের হার কি হবে? তোমরা বলছো যে টি সময়ে এই ভরবেগ পরিবর্তন হয়েছে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? m ইন্টু ভি মাইনাস m ইন্টু ইউ বাই টি। সমান কি লিখতে পারি? সমান m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এটা হলো ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা কি বলছি? না, প্রযুক্ত বলের সহিত সমানুপাতিক। ধরো আমরা এফ বল প্রয়োগ করলাম, এফ ফোর্স তারপরে প্রয়োগ করলাম, তাহলে কি হবে? না, এফ ভ্যারিজ এজ এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখো, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হলো, বা এফ সমান সাম কনস্ট্যান্ট কে, ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, ইন্টু এম ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি মানে কি? বেগের পরিবর্তনের হার। তোমরা জানো ইতিপূর্বে হয়েছে, ভি মাইনাস ইউ বাই টি বেগের পরিবর্তনের হার সমান কি হবে? ত্বরণ। তাহলে কি হলো? এম ইন্টু এ। তাহলে এফ সমান কে ইন্টু এম ইন্টু এ। তোমরা কিন্তু এগুলো ভাষায় সমস্ত লিখে দেবে, যে ত্বরণ এ, এগুলো ভাষায় লিখে দিতে হবে। তাহলে এফ সমান কে ইন্টু এম ইন্টু এ। ধরো আমরা একক বলের সংজ্ঞা পড়েছিলাম। একক বলের সংজ্ঞা কি বলা হয়েছিল? না, একক ভরের বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে একক বল বলে। তাহলে একক ভরের বস্তুতে মানে কি হবে? তাহলে এম সমান 1 একক। একক ত্বরণ সৃষ্টি করতে তাহলে এ সমান কি হবে? 1 একক। তাহলে একক ভরের বস্তুতে একক ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে একক বল বলে। তার মানে এফ সমান কি হবে? 1 একক। তাহলে আমরা যদি বসাই এম সমান 1, এ সমান 1, এফ সমান 1, তাহলে কে কত হবে? দেয়ারফর কে ইজ ইকুয়াল টু 1। মান বসাও, তাহলে এফ সমান এম ইন্টু এ, অর্থাৎ বল সমান ভর ইন্টু ত্বরণ। তোমরা এটা বুঝতে পেরেছো? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বল এফ সমান পেলাম এম ইন্টু এ। এবার আমরা বলের বিভিন্ন একক দেখব এবং মাত্রা নির্ণয় করব। অর্থাৎ আমরা এফ সমান পেয়েছি এম ইন্টু এ। তাহলে এফ এর মাত্রা কি হবে? না, এফ এর মাত্রা হবে, এম এর মাত্রা কি? এম। এর মাত্রা মানে ত্বরণ, সরণ বাই সময় স্কোয়ার, তার মানে এল বাই টি স্কোয়ার, তার মানে এল টি টু দি পাওয়ার -2। একক, একক কি হবে? না, সিজিএস একক কি হলো? গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, বা এটাকে আমরা কি বলি? ডাইন। এমকেএস একক বা এসআই একক কি হবে? কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, বা নিউটন। আমরা মাত্রা যখন নির্ণয় করি, মাত্রা নির্ণয়ের সময় আমরা ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্কটা করেছিলাম। সেখানে আমরা কি বলেছিলাম? না, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। আচ্ছা, এই যে ডাইন, নিউটন, এগুলো যে বলছি, তাহলে এগুলো সংজ্ঞা কি হবে? দেখো, সংজ্ঞাগুলো তোমরা নিজেরাই এখান থেকে বলতে পারবে। যদি আমরা ডাইনের সংজ্ঞা বলি, তাহলে এফ সমান এম ইন্টু এ। তাহলে তোমরা বলেছো যে সিজিএস পদ্ধতিতে ডাইন, তাহলে এম মানে ভর, তাহলে ভর কি হবে? 1 গ্রাম। এ মানে কি? ত্বরণ, কি হবে?
না সরণ বাই সময় স্কোয়ার, দ্যাট ইজ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ডাইনের সঙ্গে আমরা কি বলতে পারি, না 1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে বলা হয় 1 ডাইন বল। নিজেরা বলো, 1 গ্রাম ভরের কোনো বস্তুতে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে বলা হয় 1 ডাইন। ঠিক একইভাবে যদি আমরা এমকেএস পদ্ধতিতে বলি, তাহলে এমকেএস পদ্ধতিতে আমরা কিভাবে পাবো, না এমকেএস পদ্ধতিতে আমরা বলতে পারি যে এমটা তাহলে কি হবে 1 কিলোগ্রাম, ত্বরণ এ কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক একইভাবে তোমরা দেখো নিজেরাই নিউটনের সংজ্ঞাটা বলতে পারবে। 1 কিলোগ্রাম ভরের বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে 1 নিউটন বল বলে। ঠিক একইভাবে যদি আমাদের এফপিএস পদ্ধতি থাকে সেখানে পাউন্ডাল, অর্থাৎ আমরা বলবো 1 পাউন্ড ভরের বস্তুতে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে আমরা 1 পাউন্ডাল বল বলি। তাহলে এটা হলো আমাদের নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমাদের বলের বিভিন্ন একক। এবার আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রে যাব। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বললে, তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বললাম যে যদি এম ভরের বস্তুতে এ ত্বরণ সৃষ্টি করতে এ পরিমাণ বলের প্রয়োজন হয় তাহলে এফ সমান এম ইন্টু এ, যেখানে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ সমান কি হলো, এফ সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। যদি বাইরে হইতে বল প্রযুক্ত না হয়, বাইরে থেকে আমরা কোনো বল প্রয়োগ করব না, তাহলে এফ সমান কত হবে, 0 হবে। তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইজকাল টু কত হবে, 0 হবে। এখানে ভর নট ইকুয়াল টু 0, টি নট ইকুয়াল টু 0, অতএব ভি মাইনাস ইউ ইজকাল টু 0 বা ভি সমান ইউ। অর্থাৎ কি না, বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয় তাহলে সবসময় অন্তিম বেগ কি হবে, প্রাথমিক বেগের সঙ্গে সমান হবে। অর্থাৎ প্রাথমিক বেগ যদি 0 হয়, স্থির অবস্থায় থাকে, তাহলে ভি সমান কত হবে, 0 হবে, অর্থাৎ স্থির অবস্থায় থাকবে। বা প্রাথমিক বেগ যদি কোনো সমবেগে গতিশীল থাকে তাহলে ভি কি হবে, ওই সমবেগে সবসময় গতিশীল থাকবে। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র কি বলছে, বাহির হইতে বল প্রযুক্ত না হইলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকিবে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকবে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র আমরা পেলাম, বলের ঘাত। বলের ঘাতটা কি না, কোনো বস্তুর উপর ধরো কিছু পরিমাণ বল কিছু সময় ধরে ক্রিয়া করলো, তাহলে বস্তুর ওপর এই ক্রিয়াশীল বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। ধরো কোনো একটা বস্তুর উপরে পি পরিমাণ বল টি সময় ধরে ক্রিয়া করলো, তাহলে বলের ঘাত কি হবে না, বলের ঘাত সমান পি ইন্টু টি। এটা হলো বলের ঘাত। আমরা দেখব যে বলের ঘাতের ফলে কি হয় না, আমরা দেখো বলের ঘাত পি সমান পি ইন্টু টি। এখন পি সমান কত, পি সমান এম ইন্টু এ, যেখানে এ সমান ত্বরণ, এম সমান বস্তুর ভর, সমান এম ইন্টু এ মানে ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার, মানে ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ কিনা ইউ বেগে গতিশীল বস্তুর উপর পি বল প্রয়োগ করলে টি সময় পরে বস্তুর বেগ হলো ভি, তাহলে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বসাই, দ্যাট ইজ ইকুয়াল টু
m into v minus u by t into t, that is equal to mv minus mu, that is equal to ভরবেগের পরিবর্তন। অর্থাৎ বলের ঘাত কি না, কোনো বস্তুর উপর কিছু পরিমাণ বল কিছু সময় ধরে ক্রিয়া করলে বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াকাণ্ডের গুণফলকে বলের ঘাত বলে। এবং এই বলের ঘাতের ফলে কি হয়, বস্তুর ভরবেগে পরিবর্তন ঘটে। ঘাত বল, ঘাত বল কি না, ঘাত বল হচ্ছে কোনো বস্তুর উপরে বৃহৎ মানে কোনো বল খুব অল্প সময় ধরে ক্রিয়া করে যদি বস্তুতে অনেক বেশি ত্বরণ সৃষ্টি করে, তাহলে বলা হয় ওই যে বলটা ক্রিয়া করছে তাকে বলা হয় ঘাত বল। অর্থাৎ বৃহৎ মানের বল কোনো বস্তুতে যদি খুব অল্প সময় ধরে ক্রিয়া করে বস্তুর গতির পরিবর্তন করে, তাহলে তাকে বলা হবে ঘাত বল। তাহলে ঘাত বল কি না, ঘাত বল একটা বল অল্প সময় ধরে ক্রিয়া করে বস্তুর গতির অনেক বেশি পরিবর্তন করে। তাহলে ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে পার্থক্য কি না, ঘাত বল ও বলের ঘাতের মধ্যে পার্থক্য। দেখো, বলের ঘাত এটা আমরা পেয়েছি বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাত, আর ঘাত বল কি একটা বল। তাহলে দুটো একই জাতীয় রাশি নয়। এক। দুই, আমরা যদি কোনো একটা বস্তুতে ঘাত বল ক্রিয়া করে, তাহলে ঘাত বল ক্রিয়া করলে বস্তুতে কি হবে না, বলের ঘাতের সৃষ্টি হবে। ঘাত বল যত বেশি হবে বলের ঘাত তত বৃদ্ধি পাবে। অর্থাৎ ঘাত বল যদি কারণ হয় তাহলে বলের ঘাত হবে তার ফল। তাহলে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য। এবার আমরা আসব নিউটনের তৃতীয় গতিসূত্র, থার্ড ল অফ নিউটনস থার্ড ল অফ মোশন। তাহলে তৃতীয় গতিসূত্র কি? তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে একে অপরের উপর। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এটা হলো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রের ফলে আমরা এখানে অনেক ব্যাখ্যা করতে পারি। ধরো আমরা যে ভূমির উপর থেকে আমরা যখন হেঁটে যাই, সেখানে কি হয়, আমরা পেছনের দিকে একটা বল প্রয়োগ করি। তাহলে পেছনের দিকে যখন বল প্রয়োগ করি তখন কি করে না, ওইখানে ঘর্ষণ বল একটা কাজ করে, যেটা কি করে আমাদেরকে প্রতিক্রিয়া বল রূপে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। বা তোমরা অনেক ব্যাখ্যা এখান থেকে করতে পারবে। ধরো নৌকো থেকে আমরা যখন মাটিতে নামি তখন কি হয় না, নৌকো থেকে নামার সময় আমরা নৌকোর উপরে একটা চাপ দিয়ে মাটিতে উঠি, যার ফলে কি হয় না, আমরা ক্রিয়া দিলাম। এবার নৌকোটা কি হয়, এর প্রতিক্রিয়া কি হবে, কিছুটা পেছনের দিকে পিছিয়ে যাবে, আর ওর প্রতিক্রিয়া বলে আমি সামনের দিকে এগিয়ে যাব। তাহলে আমি ওকে সামনে, আমরা যখনই ওটাকে পেছনের দিকে চাপ দিচ্ছি, আমরা কি হয় ওই প্রতিক্রিয়া বলে আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে যেতে পারি। বা ধরো বায়ুতে যখন পাখিরা যখন ডানা দিয়ে বায়ুর উপরে যখন চাপ দেয়, তখন বায়ু কি করে, ও ডানার উপরে একটা প্রতিক্রিয়া বল দেয়। অর্থাৎ ধরো পাখিরা বায়ুর উপরে একটা চাপ দিলে ওখানে কি হবে না, বায়ুও ঠিক একইভাবে ওকে একটা প্রতিক্রিয়া বল দেবে। দিলে কি হবে, এই দুই বলে লব্ধি বলে ও সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এই প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলের প্রভাবে কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার যদি কোনো একটা ডানায় ধরো একটু কম ও চাপ দিল,
দিলে কি হবে, গতির পরিবর্তন হবে। সেটা পরিবর্তন করার জন্য ও কোনোটাতে কম কোনোটাতে বেশি চাপ দেয়, কিন্তু এগোনোর মূল কারণটা কি না, ওরা যেরকম বায়ুর উপরে চাপ দেয়, বায়ুর প্রতিক্রিয়া বল ওদেরকে ঠিক একইভাবে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা আলোচনা করলাম। এখন আমরা লিফটে প্রতিক্রিয়া নিয়ে একটু আলোচনা করব। লিফটে প্রতিক্রিয়া, ধরো একজন ব্যক্তি, আমি প্রতীকীভাবে আঁকছি, ধরো একজন ব্যক্তি, সে ধরো লিফটের উপরে, এটা ধরো লিফট, লিফটের উপরে দাঁড়িয়ে আছে। ধরো ব্যক্তির ওজন mg নিচের দিকে ক্রিয়া করছে এবং এর ফলে ওর উপরে একটা প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করছে। ধরো 1 নম্বর লিফট, ধরো লিফট এ ত্বরণ নিয়ে উপরে আরোহণ করছে, অর্থাৎ কি না, এটা এ ত্বরণ নিয়ে উপরে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আর মাইনাস mg লম্ব প্রতিক্রিয়া মাইনাস তার ওজন সমান এ ত্বরণ নিয়ে m ভরের ব্যক্তি গতিশীল, তাহলে কত হবে, m ইন্টু এ, বা আর সমান m ইন্টু জি প্লাস এ। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ব্যক্তি তার যে ওজন, তার থেকে mg ছিল ওজন, এখন হলো mg প্লাস m ইন্টু এ। অর্থাৎ এই ত্বরণ নিয়ে গতিশীল থাকার ফলে তার ওজন কিছুটা বৃদ্ধি পাবে, অর্থাৎ সে নিজেকে কিছুটা ভারী মনে করবে যখন সে এ ত্বরণ নিয়ে উপরের দিকে থাকবে। ধরো এ ত্বরণ নিয়ে অবতরণশীল, তারা অবতরণ করছে, তাহলে এ ত্বরণ নিয়ে যদি অবতরণ করে, তাহলে দেখো এপাশে আর আছে, এপাশে mg আছে, কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। তাহলে এটা এ ত্বরণ নিয়ে ধরো নিচের দিকে যাচ্ছে, তাহলে আর মাইনাস mg, তাহলে আরটা মাইনাস mg ইজ ইকুয়াল টু কি না, মাইনাস অফ m ইন্টু এ, তাই তো, বা আর সমান m ইন্টু জি মাইনাস এ। অর্থাৎ এই সময় ব্যক্তি নিজেকে কিছুটা হালকা মনে করবে, যত বেশি ত্বরণ নিয়ে নামবে তত বেশি নিজেকে হালকা মনে করবে। এরকম হবে যে ধরো অবাধে অবতরণ করছে, অবাধে মানে অবাধে অবতরণ করছে, অর্থাৎ কি না জি ত্বরণ যে নিচের দিকে আছে অভিকর্ষ ত্বরণ, তার অবতরণের ত্বরণটা কি হবে, সমান হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, আর সমান m ইন্টু এ মাইনাস এ জি মাইনাস জি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ সে নিজেকে একদম ভারহীন মনে করবে। তোমরা অনেকে মেলাতে ওই নাগরদোলা যেটাকে বলে তোমরা চড়েছো, দেখবে যখন এটাতে উপরের দিকে উঠবে তখন দেখবে নিজেকে একটু ভারী ভারী মনে হচ্ছে, আর উপর থেকে যখন ওরা ত্বরণ দিয়ে যখন নামায় তখন নিজেকে যেন হালকা মনে হয়, এবং আরো যত বেশি জোরে নামাবে তত বেশি নিজেদেরকে হালকা মনে হবে। তাহলে এটা হলো আমাদের লিফটে প্রতিক্রিয়া। এখান থেকেও আমরা বেশ কিছু আলোচনা করব। ধরো এরকম হলো যে ব্যক্তি যে এ ত্বরণ নিয়ে অবতরণ করছে, এই মানটা ধরো এর মানটা অভিকর্ষ ত্বরণ থেকে বেশি,
তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে হবে আর ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ ইজ ইকুয়াল টু কি হবে, নেগেটিভ হবে, কারণ এখানে জি থেকে এ বড়। এর মানে কি না, যখন পজিটিভ আর যখন পজিটিভ তখন কি হবে, ওজন নিচের দিকে কাজ করে আর প্রতিক্রিয়া বলটা উপরের দিকে কাজ করে। কিন্তু যখন আর নেগেটিভ, তার মানে কি বোঝাবে, তাহলে তার প্রতিক্রিয়া বলটা নিচের দিকে কাজ করছে আর ওজনটা উপরের দিকে কাজ করছে। অর্থাৎ কি না, এই সময় ব্যক্তি উপরের দিকে উঠে যাবে, ছাদে গিয়ে, লিফটের ছাদে গিয়ে মাথা লেগে যাবে, বা যদি লিফটে আরো কোনো কিছু জিনিস থাকে সেগুলো কি হবে, সব লিফটের ছাদে গিয়ে লেগে যাবে। অর্থাৎ এই সময় অতি ভারহীনতা মনে হবে লিফটে। এটা হলো আমাদের প্রতিক্রিয়া। আমরা এগুলো থেকে পরবর্তী সময়ে বিভিন্ন অঙ্ক আলোচনা করব। তোমাদের এখন স্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে একটু আলোচনা করব। এটা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে, যাদের প্রয়োজন তারা এই অংশটা ব্যবহার করবে। স্থিতিস্থাপক সংঘর্ষ আগে কাকে বলবো আমরা, যদি দুটি পদার্থের মধ্যে সংঘর্ষের ফলে তাদের মোট ভরবেগ এবং অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে বা সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং রৈখিক গতিশক্তি, ক্রিয়া প্রতিক্রিয়ার পরে মোট রৈখিক ভরবেগ এবং রৈখিক গতিশক্তি সংরক্ষিত থাকে, তাহলে তাকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। ধরো M1 এবং M2 ধরের দুটি বস্তু, M1 এবং M2 ভরের দুটি বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে বেগ U1 এবং U2। যখন পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার পরে ধরলাম M1 ভরের বস্তুর বেগ V1 এবং M2 ভরের বস্তুর বেগ ধরো V2। এখন আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি লিখতে পারি, M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2, বা M1 V1 মাইনাস U1 সমান M2 U2 মাইনাস V2। এটা ধরো 1 নম্বর সমীকরণ। আবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পাই আমরা, রৈখিক গতিশক্তির সংরক্ষণ সূত্র থেকে হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার সমান হাফ M1 V1 স্কোয়ার প্লাস হাফ M2 V2 স্কোয়ার, বা এটা হাফ M1 U1 স্কোয়ার, বা M1 কমন নিলাম, V1 স্কোয়ার মাইনাস U1 স্কোয়ার সমান M2 U2 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করিয়া পাই, তাহলে V1 স্কোয়ার মাইনাস U1 স্কোয়ার, তাহলে V1 মাইনাস U1 ইন্টু V1 প্লাস U1, V1 U1 কেটে গেল, তাহলে কি থাকবে V1 প্লাস U1 সমান একইভাবে U2 প্লাস V2, বা V2 সমান V1 প্লাস U1 মাইনাস U2। এখন V2 এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই, V2 এর মান 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে কি হলো M1 V1
মাইনাস m1 u1 সমান m2 u2 মাইনাস v2, তাহলে কত হবে মাইনাস v1 মাইনাস u1 প্লাস টুয়াইস u2 সমান m2 u2, তাহলে টুয়াইস m2 u2 মাইনাস m2 v1 মাইনাস m2 u1 বা v1 কমন নিলে কি হবে m1 প্লাস m2 সমান m1 u1 এপাশে গেল, তাহলে m1 u1 তাহলে কত হবে না m1 মাইনাস m2 ইন্টু u1 u1 প্লাস টুয়াইস m2 u2 বা v1 সমান m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 u1 প্লাস টুয়াইস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। একইভাবে যদি আমরা v1 এর মান 1 নম্বরের সমীকরণে বসাই তাহলে কি হবে, তাহলে v1 এর মান বসালে আমরা কার মান পাবো, v2 এর মান পাবো, তাহলে v2 সমান m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস টুয়াইস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1। এবার তাহলে এই দুটো মান পেলাম, অর্থাৎ আমরা সংঘর্ষের আগে তাদের দুজনের বেগ ছিল, সংঘর্ষের পরে তাদের ধরো বেগ হলো v1 এবং v2, সেক্ষেত্রে আমরা সংঘর্ষের পরে যে বেগটা হলো সেই বেগের v1 অর্থাৎ দুটি বস্তুরই বেগের মান v1 এবং v2 মানটা আমরা নির্ণয় করলাম। এখানে কয়েকটা কেস নিয়ে আমরা একটু আলোচনা করব। ধরো প্রথমে আমরা দেখছি যে ধরো m1 ইকুয়াল টু m2, তাহলে কি হবে দেখো তো, তাহলে v1 সমান কেস 1, তাহলে v1 সমান কত হবে m1 মাইনাস m2, তার মানে এটা 0 বাই টুয়াইস m2 u2, এটা দুটো সমান, তাহলে কেটে যাবে, তাহলে কি হলো এই v1 সমান u2, v2 সমান কত হবে v2 সমান এটা 0 2, তাহলে u1, অর্থাৎ প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর বেগ পাবে এবং দ্বিতীয় বস্তুর বেগ প্রথম বস্তুর বেগের প্রাথমিক বেগের সহিত সমান হবে, অর্থাৎ পারস্পরিক বেগ বিনিময় হবে। এবার ধরো m1 ইজ মাচ গ্রেটার দেন m2 এবং দ্বিতীয় বস্তুটা ধরো স্থির, u2 সমান ধরো 0, দ্বিতীয় বস্তুটা ধরো স্থির অবস্থায় আছে, তাহলে কি হবে, তাহলে m1 মাইনাস m2, তার মানে এটা ইকুয়াল টু m1 কেটে গেল, তাহলে কি হলো u1 প্লাস টুয়াইস m2, তাহলে এখানে m2 এর মানটা অনেক বেশি m1 এর থেকে, তাহলে u2 টা 0, তাহলে এটা 0, তাহলে v1 সমান কত হবে v1 ইকুয়াল টু এখানে হবে u1। দ্বিতীয় বস্তুটা কি হবে, দ্বিতীয় বস্তুটার v2 কত হবে না v2 সমান, তাহলে এখানে m2 মাইনাস m1 u2 0, তাহলে এটা 0 টুয়াইস m1 বাই m1 প্লাস m2, তাহলে কত হবে 2 এখানে থাকবে m1 প্লাস m2, তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু m1 কেটে যাবে, তাহলে টুয়াইস u1, তাহলে টুয়াইস u1, অর্থাৎ প্রথম বস্তুর বেগ একই থাকবে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর দ্বিগুণ বেগে অগ্রসর লাভ করবে।
এবার ধরো m2 ইজ মাচ গ্রেটার দেন m1, অর্থাৎ দ্বিতীয় বস্তুটার ভর প্রথম বস্তুর ভরের থেকে অনেক বেশি এবং দ্বিতীয় বস্তু m2 সমান 0। তাহলে আমরা কি পেয়েছিলাম? v1 সমান m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস টুয়াইস m2 u2 বাই m1 প্লাস m2, আর v2 সমান পেয়েছিলাম m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস টুয়াইস m1 u1 বাই m1 প্লাস m2। তাহলে দেখো এক্ষেত্রে কি হবে না, এখানে m2 ইজ মাচ গ্রেটার দেন m1, তাহলে এখানে v1 ইজুয়াল টু কি হবে? v1 ইজুয়াল টু মাইনাস অফ u1, এখানে u2 ইজুয়াল টু 0, এখানে u2 0, এখানে টুয়াইস, তাহলে v2 সমান কত হবে না v2 সমান m1 এর থেকে m2 m1 এর থেকে অনেক বেশি, তাহলে এটা অনেক ক্ষুদ্র সংখ্যাকে একটা অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করছে, তাহলে নিয়ারলি ইকুয়াল টু 0, অর্থাৎ কিনা কি হবে না এক্ষেত্রে প্রথম বস্তু গিয়ে সংঘর্ষ করবে, করে আবার তার বিপরীত বেগে ফিরে আসবে, আর দ্বিতীয় বস্তুটা যেহেতু অনেক বৃহৎ আকারের, তাহলে সেটা কি হবে না সেই বস্তুটা তার আগের মতনই স্থির অবস্থায়, প্রায় স্থির অবস্থায় থাকবে। এখান থেকে আমরা আমাদের এই v1 এবং v2 এর মান থেকে আমরা বিভিন্ন আমাদের সমস্যা যেগুলো থাকবে সেগুলো আমরা সমাধান করব। তাহলে আমাদের নিউটনের গতিসূত্রে আমরা এতটাই আমরা শেষ করলাম।